এখানে গুলি করে জানলা দিয়ে ফেলা দেবো। আমি কিন্তু ওগুলো ইমাজিন করতেছি, মাথা বাদে আমার শরীরে কোথাও গুলি করলে আমি হেঁটে চলে যাব। ওখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, গ্যাস বা কোনো কিছু দিয়ে কি মেরে ফেলবে কিনা। 186 দিন পর আমি বাহিরে তাকাচ্ছি। ট্রমার মধ্যে থাকার কথা না। আমার বাবা আমার সব শুইতে না পেরেই সে মারা গেছে। আমরা হাজব্যান্ড ওয়াইফ জানি আমার ওয়াইফ প্রেগনেন্ট, তার 1 দিন বা 2 দিন পরেই কিন্তু আমাকে গুম করে। গুমের উপরে সর্বপ্রথম মামলাটা তখন আমি করি। দর্শক, বাংলাদেশে একটা সময় গেছে এমন, অভিযোগ হচ্ছে যে রাষ্ট্র কাউকে কাউকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যে, ওই ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যে যাকে হুমকি মনে করেছে তাকে গুম করে ফেলেছে। আমরা এমন গল্প শুনছিলাম অ্যাডভোকেট সোহেল রানার কাছ থেকে, আমরা যেখানে ছিলাম। এইটুকু বলেন এটা কোথায়, মানে এইটুকু অন্তত বলেন। বলছে র্যাব 1, সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সে আমাকে প্রথম আমাকে বলে এটা র্যাব 1। তারপর ওখানে থাকি। আর ওখানে আমার একটা স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে একটা, খুব কষ্ট পেয়েছিলাম ওটাতে। মানে রাতে মধ্যরাত হলে তো বুঝতাম, তো আমি একটা হাদিস জানতাম যে শেষ রাতে আল্লাহ শেষ আসমানে আসেন এবং বান্দার দোয়া কবুল করেন, বা বান্দা যেটা চায় সেটা। তো আমার জীবনের সব কিছুর মূল্যে তো বেঁচে ফেরা, এই জন্য আমি করতাম কি, রাতটা মিস দিতাম না। রাতে আমি সারা রাত জেগে জেগে আমি ওই ইশারায় ওই 2 রাকাত, ওই তাহাজ্জুদ 2 রাকাত করে করে 8 রাকাত আমি তাহাজ্জুদ পড়তাম, আর নন স্টপ দোয়া পড়তে থাকতাম। দেখা যাচ্ছে 2 রাকাত পড়লাম, এরপর দোয়া পড়তে থাকি, দেখা যাচ্ছে ধরেন আনুমানিক 30 মিনিট 40 মিনিট আবার 2 রাকাত পড়তাম, এইভাবে পড়তাম। তো এক রাতে একজন আসলো, এসে আপনার দেখছে যে আমি দোয়া পড়তেছি, মানে আমার ঠোঁট চলতেছে, আর নামাজ আমি আসলে তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি। ওই বসা অবস্থায়, পিছনে হাত বেঁধে বসা অবস্থায় পিছনে হাত বাঁধা, একটু হেলে রুকু আর একটু বেশি হাললে, কারণ হালতে তো আমি পারবো। পরে আমাকে এইভাবে চুলগুলো ধরে বলছে যে এই কী করস, এই ঘুমাস নি। আমি তো নামাজ পড়ছি, আমি দোয়া পড়তেই আছি, আর হাত বাঁধা। ও তো ভঙ্গিটাও বুঝতেছে না যে আমি নামাজ পড়ছি, আবার আমি কথাও বলতে পারতেছি না, কারণ আমি তো নামাজরত। আমি দোয়া পড়তে আসি, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি, নামাজটা আমি শেষ করে দিই। ও বলছে কিরে কথা শুনোস না, তখন গলা চিপে ধরলো, হ্যাঁ চুলগুলো টানতেছে। তো ও ক্ষিপ্ত হয়ে যায়, কারণ ওরা নেশা পানি করতো না কি করতো, ওরা একটুতে রেগে যেত। মানে আপনি যদি বললেন যে ভাই আপনি ভালো, কেন বললাম এটার জন্য মারবে। হ্যাঁ এরকম হয়েছেও অনেক। হ্যাঁ, যে উজু করতে কেউ আমাকে দিল, আমি বললাম যে যাক স্যার আমাকে উজু করতে দিচ্ছেন, আমি খুব ভালো, মানে টয়লেট ছেড়ে, ওই যে বললাম না টয়লেট ছাড়লে উজু করা যায় না, তো মাঝে মধ্যে কিন্তু 2টা করতে পারতাম। তো যদি আবার এটা কাপড় বেঁধে আবার ওয়াশরুম থেকে যখন বের হতাম, যদি বলতাম যে ভাই থ্যাংক ইউ স্যার আপনি উজুটা করতে দিলেন, কেন বললাম, এই উজু করে বের হয়েছি, এমন জোরে কানে মারছে দেখে পড়ে গেছি, এরকম হয়েছে। মানে আপনি একটু ভালো একটু কৃতজ্ঞতা বলবেন, এটাও ওরা সহ্য হতো না ওদের। তো ওই লোকটা ও সেন্টিমেন্ট এরকম, ওকে আমি যখন আমি যে উত্তর দিলাম না, কেন দিলাম না, ও করলো কি প্রথমে, তার আগে কিন্তু আমাকে কিন্তু অনেকবার চেষ্টা করলো ওই লাঠি দিয়ে, এই ঠিক 2 কাঁধে, ওর যত শক্তি ছিল বুঝতে পারলাম, অনেক জোরে জোরে 2 বাহুতে দিল। তখন আমি নামাজ অলমোস্ট শেষের দিকে, হ্যাঁ ঠিক সালাম ফিরাবো, তার আগেই করলো কি অনেক জোরে মাথার মধ্যে 3টা বাড়ি দিল, অনেক জোরে। আমি একদম পড়ে গেলাম। তখন আমি বললাম যে স্যার আমি তো নামাজ পড়তেছিলাম, আমি না নামাজ, রাজনীতি করস আবার নামাজ পড়স, তোরা রাজনীতি করস, মানে রাজনীতি একটা জঘন্য কাজ, অপরাধ, পাপ, এটা করি আবার না, এদের আবার নামাজ কিসের, ভাবটা এরকম। সে এত ক্ষিপ্ত হলো, অনেক দ্রুত তালাটা খুলে ভিতরে ঢুকে আমার ওই পেছনে হাত বাঁধা অবস্থায়, মানে কি আমি ওকে কী করবো, ওই অবস্থায় ওর বুট জুতা দিয়ে লাথি মারে, তারে ইয়ে করলো, ওর হাতে যেই লাঠিটা ছিল মারতে মারতে যতক্ষণ ওটা ভাঙেনি ততক্ষণ ও মারলো। এর মধ্যে আরও 2-1 জন আসলো, পরে ওরে ধরে নিয়ে গেলো, আবার ইয়ে করলো। ওই দিন মন থেকে আল্লাহর কাছে অনেক কাঁদছিলাম যে আল্লাহ আমি তো নামাজ পড়তেছিলাম, মানে এইটা আপনি কিসের সাথে মিলাবেন, মানে আমি ধরেন আমি রাজনীতি করে পাপই করেছি, কিন্তু এখন তো আমি নামাজরত ছিলাম, এটার জন্য এইভাবে মারলো, আমার বুক ফেটে যাচ্ছিল, আমি এত কাঁদতেছি। পরে তখন এবং আমি পরের দিন আমাকে যে নাস্তা দিতে এসেছিলো, আমি বলছিলাম যে ভাই রাতে যে ছিল এ কি মুসলিম ছিল না অমুসলিম ছিল, আমি
এরকমভাবে আমার কষ্ট লাগছিল। যাই হোক, এটা একটা আমার স্মরণীয় ঘটনা ছিল। তো ওখানে আমি আমার অনুমান হিসাবে আমি 10ই ফেব্রুয়ারি আমাকে ওরা তুলে নিয়েছিল। তো রাত পার হলে 11ই ফেব্রুয়ারি, এইভাবে করতে করতে আমি যতটুকু গুনেছি মোস্ট প্রবাবলি সেটা আপনার 6ই জুন হবে বা 7ই জুন এরকম হবে। দুপুরের খাবার মেনু কিন্তু মুখস্থ হয়ে গিয়েছিল আমার। মঙ্গলবারে কী থাকতে পারে, বুধবারে দুপুরে কী থাকতে পারে, দুপুরে আজকে যেটা কালকেও সেটা, এরকম। তো দুপুরের খাবার খেলাম, তার কিছুক্ষণ পরেই ধরে হ্যান্ডকাপ খুলে আবার ধরে নিয়ে গেল। তো ভয় পাচ্ছিলাম, কারণ সারাক্ষণই তো মৃত্যু আতঙ্ক, এই বুঝি মেরে ফেললো। এই যন্ত্রণাটা কিন্তু ব্যাপক ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল কি এত কষ্ট, এটা যে কী পরিমাণ যন্ত্রণা, আপনি এটা যদি কাউকে ওখানে না হয় সে কিন্তু ফিল করতে পারবে না। আমি আপনাকে জাস্ট বলছি, আপনি শুনছেন আমার কথা, বাট ওগুলো এই ফিলিংসগুলো ওখানে না গেলে এটা কেউ কোনো দিন বুঝবে না, 1%ও টের পাবে না এটা কত ভয়ঙ্কর। সার্বক্ষণিক আপনার মৃত্যু আতঙ্ক। আমাকে যে ফিজিক্যাল টর্চারগুলো করেছে এগুলো পরে ইজি হয়ে গেছে, মানে এগুলো নাথিং হয়ে গিয়েছিল, বাট সার্বক্ষণিক যে আমি একটা মৃত্যু আতঙ্ক, এই বুঝে মেরে ফেলবে। আজকে কিন্তু শেষ। যখন একটা দিন পার হতে মনে হতো যাক আজকে একটা দিন বেশি বাঁচলাম, আবার যখন একটা দিন মনে হতো যে বেশি দিন বাঁচলাম, যখন ঠিক এরকম ওই ঘটনা রাতের সন্ধ্যার ঘটনাটা বললাম, ঠিক দুপুরের ঘটনাটা এটা। দুপুরে খেয়ে কিছুক্ষণ পরে নিয়ে গিয়ে প্রচণ্ড গরম, আপনার গাড়ির মধ্যে ঢুকালো মাইক্রোবাস। বুঝতে পারলাম কেন, কারণ আমাকে একজনের পাশেই বসালো। সাধারণত হাইয়েস্ট বা মাইক্রোগুলো তো 2 সিটের হয়, ওখানে একজনে বসালো। আমি বুঝতে পারলাম আমার পাশে একজন। আর যখন ঢুকছিলাম অন্যজনের হাঁটুর সাথে আমার হাঁটু লেগে যাচ্ছিল, বুঝতে পারলাম আরও অনেকেই আছে। তখন বুক মনে হচ্ছে এত হার্টবিট বেড়ে গেলো, মনে হয় বের হয়ে যাবে। বুঝতে পারলাম শেষ। মানে ওই যেই ঘটনাটা প্রথম বললাম এটা মার্চের শেষে, এটা জুন মাসের দিকে। তখন বুঝতে পারলাম এই পর্যন্তই হয়তো হায়াত ছিল। তো গাড়ি চলতে থাকলো, বাইরের সাউন্ড, বাইরের আওয়াজ শুনতে পারলাম, বুঝতে পারতেছি। তবু ভালো লাগতেছে যে একটা মনে হচ্ছিলো একটা আবদ্ধ জায়গা থেকে বাইরে জগৎ। তো গাড়ি চলতে থাকলো, একটা পর্যায়ে সম্ভবত সন্ধ্যা হয়ে গেছে। কীভাবে বুঝলাম? ঝিঝি পোকা ডাকে না এরকম, কারণ গাড়িটা এক জায়গায় গিয়ে থামালো, অনেকক্ষণ থামালো, গাড়িটা থেমেই আছে, কোনো সাউন্ড নাই। আর কারোর সঙ্গে কারো কথা বলা যাবে না, এই ওয়ার্নিংগুলো তো গাড়িতে ওঠার সময় বলেছে। এক পাশের জনের সাথে যদি একটু কেউ দেখা করে, আর ওখানে হাত কিন্তু ওখানে পিছনে বাঁধা না, ওখানে হাত ওই আমরা যে বসছি সামনের সিটের লোহার মধ্যে। তো আর সবাইকে বাধ্যতামূলক মাথা নিচু ওইটার সাথে টাচ করে থাকতে হবে সার্বক্ষণিক, ওই হাত ওইভাবে এই অবস্থায় আছে পুরো রাস্তা। পরে বলল যে কেউ যদি একটা পাশের জনের সঙ্গে একটা শব্দ করো, এখানে গুলি করে জানলা দিয়ে ফেলা দেবো। আর আমরা ভয় করতাম আসলে। আর ওইভাবে থাকলে যে একটু দেখার চেষ্টা করব এই সুযোগ নাই। বাইরে বের হলে কিন্তু ওখানে একটা কাপড় দিয়ে পেঁচানো থাকতো, কাপড়টা ডিপ সবুজ টাইপের কাপড়ের কালারটা, আর বাইরে বের হলে কিন্তু জমটুপি সহ পরিয়ে দেয়। তো ওখানে সন্ধ্যার বেলা তখন মনে হলো যে না, পসিবিলিটি নাই ছেড়ে দেওয়ার, কারণ সন্ধ্যাবেলা ওয়েট করছে। আমরা তো বুঝি যে ক্রস ফায়ারগুলো রাতের ওয়েট করে, অন্ধকার নির্জন, আর ওখানে বুঝতে পারতেছি ওটা একটা নির্জন জায়গা। আর বোঝা যাচ্ছে অনেক দূর থেকে হাইওয়ে বাসের হর্ন অনেক জোরে দিলে যেরকম বোঝা যাচ্ছে যেগুলো তো বড় বড় হাইওয়ে বাসের শব্দ। আর আশেপাশে কিন্তু কোনো লোকজন বা সাইকেল ভ্যানের। কতক্ষণ যাওয়ার পরে? আনুমানিক 3 ঘন্টা। 3 ঘন্টা গাড়ি চলছে? হ্যাঁ, 3 ঘন্টা তো মাস্ট হবে, 2-3 ঘন্টা বা 3.5 ঘন্টা হতে পারে। আচ্ছা আচ্ছা। তো পরে বুঝতে পারলাম যেহেতু রাতের অপেক্ষা করছে, বুঝতে পারলাম যে হয়তো শেষ। তখন তো মানে এগুলো বুঝতেই তো পারতেছেন যে ওই সময়টা কি এখনই মারবে, গাড়িতেই মারবে। এবং তখন আমি থিঙ্কিংগুলো আমার এমন ছিল, আমি থিঙ্ক করছি আচ্ছা আমাকে গুলি করে তারপর কি পানিতে ভাসায় দিবে নাকি পেট ফুটো করে দিবে। শুনেছি যে সিমেন্ট, আমি নাকি হয়তো গুলি করে যদি না মারতেই কি হয়তো সিমেন্ট বা বড় পাথর শিকল দিয়ে বেঁধে ভাসিয়ে দেবে, কারণ এই জিনিসগুলো তো তখন ঘটছিল। আমি তো জানতাম 15 সালের ঘটনা, বাট এইগুলো শুরু হয়েছিল তো 13 সাল থেকে, 9 সাল থেকে, 10 সাল থেকেই। আমি কিন্তু ওগুলো ইম্যাজিন করতেছি যে মৃত্যুটা আমার কীরকম দিবে। হ্যাঁ, ডিরেক্ট গুলি করে দিবে নাকি। বাট ওই সময় আমার একটা জিনিস ফিলিংস কাজ করছিল,
আমার সন্তানদের কথা ওই সময় মানে সার্বক্ষণিক আমার বাবা সন্তান এদের কথাই আমি বেশি ভাবছিলাম, বাবা মা সন্তান। কি ভাবতেন? হ্যাঁ, আমি বলছি এগুলো, আসতেছি ওগুলোতে। তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে যদি পিঠে পায়ে এগুলোতে গুলি করে, ওদের প্রতি আমার এমন টান, আমি আমার মানে মানে আমার আত্মা বের হওয়ার আগ পর্যন্ত আমি ওখানে পৌঁছে যেতে পারবো, হেঁটে হোক দৌড়ায় হোক যেভাবে হোক, কারণ আমার এতটা ইচ্ছা, এতটা তৃষ্ণা বেঁচে বেঁচে থাকার। আর ওই সময় তো বুঝেছি যে মার ভালোবাসা, স্বামী বা স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বাবার ভালোবাসা, ওইগুলো তো ফিল করতে সার্বক্ষণিক মানে 24 ঘন্টা তো এগুলোই ফিল করেছি। তো আমার কাছে মনে হচ্ছে যদি 4-5টা গুলি করে আর যদি মনে করে যে আর হয়তো আর বাঁচবে না, বা যদি মাথায় দিয়ে দিলে তো শেষ, মাথা বাদে আমার শরীরে কোথাও গুলি করলে আমি হেঁটে চলে যাব, আমি 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 আমার ইয়েটাকে জীবিত রাখবো এইভাবে, মানে কনফিডেন্সটা। কারণ বেঁচে থাকার যে একটা তৃষ্ণা, এইটা যদি কেউ সুযোগ পায় সে বুঝবে। কারণ আমি তো বুঝতেছি একটু পরেই ফায়ার করবে, গুলি করবে। আর চিন্তা করতাম, আবার ভাবতাম যদি সিমেন্টের বস্তা বা পাথর শরীরে দিয়ে ডুবিয়ে দেয় তাহলে তো আমি উঠতেই পারবো না, আমার হাত তো পিছনে থাকবে। আবার এটাও ভাবতাম হাতটা যদি সামনে থাকে, হ্যান্ডকাপটা, আমি ওই পাথর নিয়ে উঠে দেবো। মানে এই ধরনের চিন্তাধারা, মানে আমি ওই সময় আমার ফিলিংসগুলো বলতেছে এরকম ছিল। তো এই ভাবতে ভাবতে ঠুক এর মধ্যেই হঠাৎ করে একটা গাড়ি আসলো। তো করলো কি, আমাদের এক এক করে নামানো শুরু করলো। শরীর সার্বক্ষণিক কাঁপে, কিন্তু ওখানে শরীর কাঁপা বন্ধ থাকে না। তো কিন্তু এত যে আমরা অসহায়, এরকম যে কারোর শরীরে কোনো শক্তি নাই, এরপরও টেনে হেঁচড়ে চুল ধরে ঘুষি চোর থাপড় কিন্তু প্রয়োজন পড়ে না, মানে ওরা মানুষই মনে করে না। কিন্তু সিরিয়াল করে দাঁড় করালো, করে বুঝতে পারলাম একটা কাঠের মধ্যে মানে এই গাড়িটা এসছে বড়, কারণ বুঝতে পারছি সাউন্ড, মানে গাড়ি যে স্টার্টে আছে তবু ভাইব্রেট হচ্ছে, বুঝতে পারতেছি যে এগুলো বড় কাভার্ড ভ্যানগুলো থাকে না, আর্মির বা র্যাবের যে বড় ভ্যানগুলো। পরে ওই কারটা থামালো, এই কারটা নামিয়ে দিল। পরে আমাকে একজন একজন করে উঠাচ্ছে ধরে ধরে। তো আমাকেও উঠালো, উঠিয়ে ওখানে বসানোর পর ওই সিরিয়ালে বুঝতে পারলাম যে এগুলো ওদের ভ্যানগুলো, বড় বড় ভ্যানগুলো। তো ওখানে বসলাম, বসার পর আমার সিরিয়ালে সবাই, এবং বুঝতে পারলাম সামনে সিরিয়ালে 10-12-13 জন এরকম হবে, 12-13-15 জনেরও হতে পারে। সামনে বসালো। আর যখন ওরা আসছে তাদের আর্মস অনেক সময় গায়ে লাগছে বুঝতে পারতেছি। পরে গাড়ি চলতে থাকলো, আবার চললো। নতুন গাড়ি এবং বুঝতে পারতেছি টিমটাও নতুন। কারণ অনেককে জিজ্ঞাসা, এই তোর বাড়ি কোথায়, ওরে বলছে এই তোর বাড়ি কোথায়, এই কিন্তু এটুকু বুঝে সব এগুলো রাজনৈতিক কর্মী বা নেতাকর্মী। পরে আমাকে ওখানে করলো। একটা জিনিস আমি বুঝতে পারলাম, ওই যে টোল দেয় যে ওখানে হলো কি ওই অনেকক্ষণ জ্যামে দাঁড়ায় আছি, এটুকু আমি বুঝতে পারতেছি। আর পরে টোল যে জায়গায় দিবে ওই সাইনগুলো তো বোঝা যায়। আমার বাসা উত্তরবঙ্গে, আমার বাসা দিনাজপুরে। তো আমি তো বুঝি যে, কারণ যমুনা সেতু দিয়ে তো আমরা যাই, তো আমি বুঝতে পারতেছি এটা সম্ভবত টোল। কারণ একটু পর আগাচ্ছে, আবার থেমে থাকতেছে সিরিয়ালে একটার পর একটা। তো যখন টোল দেওয়া যেই জায়গায় দিবে ঠিক ওই মুহূর্তে সম্ভবত পিছন থেকে একজন নেমে এসে বললো, এই র্যাবের গাড়ি, বললো তো র্যাবের গাড়ি। তখন আমি বুঝলাম যে কনফার্ম আরও হলাম যে এটা র্যাবের গাড়ি। এবং এটাও আমি বুঝলাম যে আমাদের সাথে পিছনে আরও গাড়ি আছে। তারপর সেতু পার হলাম, বুঝতে পারতেছি মনে হচ্ছে, কারণ আমি বুঝি ওখানে, কারণ ওখানে একটার পর একটা ওটা পিলারগুলো যখন পার হয় একটা সাউন্ড হয়, স্প্রিংয়ের মতো হয়। তো যাই হোক, পরে আরও গাড়ি চললো। তখন আমি ভাবলাম কি, আমার বাড়ি ওইদিকে, আমি ঢাকায়, আমাকে যেহেতু আমি রাজনীতি ঢাকায় করি, আমাকে মোস্ট প্রবাবলি আপনার অন্যদিকে হয়তো আমার লাশ ফেলে দিবে, এই চিন্তাগুলো করলাম। আবার এটাও মনে হলো কি, যদি এটা যমুনা সেতু হয় তাহলে হয়তো এটা আশেপাশে মেরে হতে যমুনা নদীতে ভাসিয়ে দেবে, নানান চিন্তা মাথায়। এরপর করলো কি, আরও প্রায় 3-4 ঘন্টা, 5 ঘন্টাও হতে পারে, এরকম চললো। কোথাও কিন্তু দাঁড়ালো না, ওই এক জায়গায় ছাড়া। এরপর করলো কি, ওখানে সবাই এক এক করে নামালো, বোঝার চেষ্টা করি কোথায় এটা কি, বাট রাত এটুকু বুঝতে পারতেছি। পরে আমাদেরকে যে এক জায়গায় ঢোকালো সবাইকে সিরিয়ালে, ওখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল।
আমি নিঃশ্বাস বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করতেছি, মনে হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছিল কি এখানে কি কোনো কিছু গ্যাস বা কোনো কিছু দিয়ে কি মেরে ফেলবে কি না, কারণ কি এত গরম। আর ধরেন আপনি একটা ঘরের মধ্যে আছেন, গরম, এটা ঠিক আছে, কিন্তু ওই গরমটা অন্যরকম, মনে হচ্ছে কি কোনো কিছু হিট, কারণ আমরা তো খালি পা ফ্লোরে, ওটা কিন্তু ওখানেও যে আছে ওটাও কিন্তু ওটাও তাপ, অনেক তাপ উঠছে, ওখানে যে নিচে বসালো ওইটাও মনে হচ্ছে গরম, আর ঘেমে ভিজে যাচ্ছি। তখন মনে হলো এরা মনে হয় হিট দিয়ে মেরে ফেলবে। তো যাই হোক, আবার নতুন করে নাম টাম জিজ্ঞাসা করলো, শরীরে কোথায় কী চিহ্ন আছে এগুলো জিজ্ঞাসা করলো, সব জিজ্ঞাসা করে তারপর এক এক করে নিয়ে গেল। এইবার আমাকে নিয়ে গেল, ঢোকালো ওটা একটা টয়লেট। ওখানে করলো কি হাতটা পেছনে আর না সামনে, আর টিনের একটা দরজা লাগিয়ে দিল, আর নিচে একটা ফুটো আছে, ওই ফুটো দিয়ে হেলে আমাকে বলল যে এখন থেকে এখানেই থাকবা, ঠিক আছে, এখান থেকে থাকবা তুমি। এই আর কাপড়টা লুজ করে দিল, যে কাপড় আমরা যখন কেউ আসবো কাপড়টা নামাই নিবা, আর যখন একা থাকবা তখন উঠাই দেবো। যখন এটা বলল ওই দিন মনে হলো কি, আমি ওখানকার ফিলিংসটা বলছি, এখন মারে ফেললো সার্থক। কেন জানেন? কারণ ওখানে হাতটা সামনে বাঁধা, ওখানে আর বসে থাকা না, আমি শুইতে পারবো কাইত করে। আপনি পুরো শরীর আমি সোজা করতে পারবো না, কারণ 3 ফিট বাই 4 ফিট এরকম, আবার এর মাঝে ওই সাইডে আবার ওই টয়লেটের প্যান্টটা, মানে ওটা টয়লেটই, কিন্তু ওখানে আমি যে এই কাত হয়ে শুইতে পারবো, ইয়ে করতে পারবো, বা শরীর নড়াচড়া করতে পারবো, মশা পড়লেও যে মারতে পারবো, হাত সামনে হ্যান্ডকাপ, আমার কাছে মনে হয়েছিল আমি জান্নাত পেয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে জান্নাত পেয়েছি, যাক এরপর মেরে ফেললেও আমি সার্থক, কারণ আমি এইরকমটাও চাচ্ছিলাম, যে কারণ শুয়ে নন স্টপ বসে এটা আপনি ট্রাই করবেন, আপনি যদি 24 ঘন্টা বা 48 ঘন্টা ট্রাই করেন তখন বুঝবেন যে আল্লাহ এটা কত বড় একটা নিয়ামত দিয়েছে, শুয়ে থাকা, শরীর মোচড়ানো বা শরীর চুলকানো। হ্যাঁ, তো যাই হোক, পরে ওখানে সিস্টেমটা বুঝতে একটু সময় লাগলো, যে ওখানে হচ্ছে খাবার নিচ থেকে দিয়ে যায়, আর ওখানে একটা বদনা আছে, ওখানে কোনো গ্লাস না, ওখানে আগের জায়গায় ছিল 1 গ্লাস পানি দিত, আর ওটা আমি খাই না খাই নিয়ে চলে যেত। এখানে বদনাতে করে পানি দিয়ে যাবে, এটা দিয়ে আপনার গোসল, বা এটাই আপনি উজু করেন, বা এটাই আপনি টয়লেট সারেন, এইটাই আপনি খাবেন। আমরা কিন্তু ওইটাই খেতাম পাতনা, বাট শুয়ে গেছিলাম, আপনার ওই বদনাটাই দিয়েই পানি খেতাম, আর টয়লেট ওই বদনাই, কোনো উপায় নেই। হ্যাঁ, ওখানেই, কিন্তু প্রবলেম ছিল যদি কোনো দিন একটু পানি বেশি খরচ করি, আর পরের দিন যখন সকালে দিয়ে যাবে, এর মধ্যে আর দিয়ে যাবে না। আর ওটা ছিল এমন, ওখানে ওরা করতে কি, আমরা এইটুকু বুঝতাম আমার পাশে আরও আছে, আমার ডান পাশেও আরও আছে, বাম পাশেও আরও আছে। তো ওরা করতে কি আমাদের বাইরে আরেকটা হতো গেট ছিল, ওই গেটটা লক করে দিয়ে চলে যেত। তার ওখানে এইটুকু দেখার চেষ্টা করতাম যে উঁচু, বুঝতে পারতাম ছাদটা অনেক উঁচু আর চিকন, কিন্তু আমি পা পুরোপুরি সোজা করতে পারবেন না। হ্যাঁ, আপনার সম্ভবত ওটা 3 ফিট বাই 4 ফিট এরকম হবে আর কি। হ্যাঁ, লম্বাভাবেও পারবেন না, আড়াআড়িভাবেও পারবেন না। পরে ওখানে থাকলাম 2 মাস। ওখানে থাকলাম 2 মাস। এরপর আপনার হঠাৎ করে একদিন আসলো, এসে আমাকে, ততদিন তো দাড়ি মোচ এগুলো অনেক বড় হয়ে গিয়েছে, নখগুলো। হ্যাঁ, ওখানে 2 মাস না, তারপর ওখানে কিন্তু আরামে থেকেছি, কারণ ওখানে তো আমার শিকলে আমি বাধা নাই। হ্যাঁ, তারপর ওখানে এটাও আছে, নখগুলো দাঁত দিয়ে কাটতে পারতাম, ইয়ে করতে পারতাম, হ্যাঁ, মশা থাকলেও তাড়াতে পারতাম। পরে একদিন হঠাৎ করে এসে বলল যে, এর মধ্যে আমাকে যখন প্রথম দিন ইন্টারোগেট করে তখন কিন্তু বলেছে যে তুমি নাকি অনেক নামাজ কালাম পড়ো, ইয়ে করো, ঠিক আছে তোমার, মানে ওরা এটা যে ওদেরকে ইনফর্ম করা হচ্ছে এটা বুঝতে পারলাম আর কি। তো যাই হোক, একদিন ওই কথাটাই আমাকে একদিন এসে আমাকে রিপিট করলো যে কি তুমি সার্বক্ষণিক নাকি দোয়া পড়তে থাকো, হ্যাঁ, ওইটুক পানি দিয়ে উজু করো, উজু আর ভাঙো না। পরে আমি বললাম যে আমার ছেলেমেয়ের কথা বললাম, ইয়ে করলাম। ওই দিনও উনি একটু ভালো ব্যবহার করলো, আর বলল যে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি তুমি আর রাজনীতিতে ফিরবা? আমি বললাম যে না, আমি কখনো আমার ছেলে মেয়েদের জন্য হলেও আমি যদি এই সুযোগটা বেঁচে ফেরার এই সুযোগটা পাই, আমি কখনো ফিরবো না। তখন বলে চলে গেল। কিছুক্ষণ পর আমাকে এসে আরেক টিম এসে বলল যে যখন তুমি কি দাড়ি কি তোমার দাড়ি রাখতা না ক্লিন শেভ করতা, লিটিস শুনলো। তারপর
ডিটেলস মানে আমাকে যখন ওরা ধরে তখন আমি কেমন ছিলাম এগুলো ওরা জানার চেষ্টা করলো আর কি, এই টাইপের প্রশ্ন করলো। তারপর কারণ আমাকে জিজ্ঞেস করলো তোমার প্যান্ট ছিল, তুমি প্যান্ট দেখতে পাইলে চিনবা, এইভাবে বললো। জুতাটা চিনবো কি না এটা বললো। পরে আমাকে করলো কি শার্ট, ওইটাই ছিল, শার্ট ওইটাই ছিল। বাট ওখানে অনেককে কিন্তু ওখানে উলঙ্গ অবস্থায় রাখতো, কথাতে বুঝতাম। কারণ কি, আর আমি যখন প্রথম অবস্থায় যখন ওভাবেই ছিল, আমি কিন্তু ওইভাবেই নামাজ পড়তাম। এই কারণে আমাকে একটা লুঙ্গি দেওয়া হয় আর কি, আর ওই লুঙ্গিটাই পরা ছিলাম আমি। তো আমাকে তারপর বললো পেন্ট তুমি চিনতে পারবা। তার মানে আমি যখন আসি ওখান থেকে, তো আমার জুতাও নিয়ে আসা হয়, বাট আমি এসছি কিন্তু খালি পায়। হ্যাঁ, তো পরে আমাকে জুতার জায়গায় নিয়ে গেল। জুতার এত স্তূপ, ওখানে চোখ খুলে দিল, আর ওরা পিছনে বলছে দেখো তোমার জুতা চিনতে পাও কিনা। কিন্তু জুতার স্তূপ, আর জুতার উপরে ময়লা এমনভাবে পড়ে আছে চেনার উপায় নেই। কিন্তু একটা রুমের একটা কোণা জুতার স্তূপ, মানে উঁচু একবারে, মানে জুতা সরিয়ে দেখতে হবে। আমি বললাম যে না, আমি চিনতে পাবো না। পরে কাপড় চোপড়েরও একই, প্যান্ট ওই একই অবস্থা, বাট শার্ট আমি ওটাই ছিলাম। বাট ওরা বারবার জিজ্ঞেস করলো শার্ট কি এইটাই শিওর? আমি বললাম হ্যাঁ এটাই। এরপর আমাকে ওইভাবে নিয়ে করলো সেলুনের, মানে নাপিত নিয়ে আসলো, নিয়ে আসে চোখ বেঁধে এগুলোতে ট্যাপ মারে দিল, দিয়ে ওই অবস্থায় চুলটা কাটলো। হ্যাঁ, চুল এগুলো তো বড় বড় হয়ে গিয়েছে এর মধ্যে 6 মাসে, আর দাড়িগুলো হয়ে গেছে। সবসময় মোষটা বেশি ডিস্টার্ব করতো, কারণ খাওয়ার সময় সবসময় মোষ সরাই দিয়ে খেতাম। তো পরে মোষ টোষ করে দিল, মেশিন দিয়ে সব কেটে দিল, দিয়ে আনুমানিক এরকম হবে ধরেন 12টা 12:30 বা 1টা 1:30 এরকম হতে পারে। দুপুর না, রাত। পরে তারপর আমাকে বের করে ততক্ষণে আপনি কি বুঝে গেছেন যে আমাকে ছেড়ে দিবে? না, আমি কনফিউজড, ছেড়ে দিবে এটা আমি কনফিউজ। কারণ বেঁচে ফিরতে পারি এতটা বড় এইটা, ওই সময় মনে হতো যে সারা পৃথিবী একদিক, বেঁচে ফেরা একদিক, ওইটাই চাইবো এরকম। তো এইটা কি সম্ভব? মানে কারণ কি, এর মধ্যে আরেকটা বলি, সুন্দর কোয়েশ্চেন করেছেন। আমার ঠিক বাম সাইডে যেই ছেলেটা, ওই ভয়েসটা কিন্তু আমি যখন এখানে উত্তরায় ছিলাম তখনও করতাম। ওর ভয়েসটা একটু চিকন টাইপের, কিছু কিছু ভয়েস থাকে না একটু ডিফারেন্ট, ওর ভয়েসটা কিন্তু এরকম চিকন টাইপের, মানে ছেলের গলা কিন্তু একটু মেয়ে টাইপের। ওই ছেলেটাকে কিন্তু একদিন নিয়ে গেল এখানে এসে, ওই একটাই ঘটনা ঘটেছে, না দুটো ঘটেছে। ডান পাশেরটাকেও নিয়েছিল, বাট টেনে হিচড়ে নেয়নি ওকে। আমি হুট করে একদিন দেখি ওর ভয়েস পাই না, বাট এই ছেলেটা একদিন ওরে কিন্তু টেনে হিচড়ে একদিন নিয়ে গেল। ঠিক ওইভাবে ওরে কিন্তু আমাকে যেরকম আগে আসলো, প্রশ্ন করলো, দেখে গেল, ওরে কিন্তু ওইটা করেনি। ওরে কিন্তু টেনে হিচড়ে যেভাবে ঠিক মেরে ফেলার জন্য যেভাবে নিয়ে যায়, এইভাবে নিয়ে গেল। তো আমাকে ওইভাবে নেয়নি, এইটুকু আমি বুঝতে পারতেছি। যে তখন মনে হচ্ছে যে ছাড়তেও পারে, কিন্তু এটা হয়, মানে যেই জিনিসটা হবে অমূল্য সম্পদ, যেটা পাওয়ার সম্ভাবনা নাই, সেটা পাওয়া কি অত সহজে সম্ভব? এই জন্য মনে হচ্ছিল না যে বেঁচে ফিরবো। তো পরে আমাকে আবার উঠে করলো কি, অনেক বাজে বিহেভ করলো। ওখানেও চোর থাপ্পড়, গালিগালাজ, হ্যাঁ, নেত্রীকে নিয়ে আজে বাজে গালি। এগুলোরে এতদিন কেন বাঁচায় রাখছে? এগুলো আরও আগে মারে ফেলার দরকার ছিল। হ্যাঁ, খালেদা যে আর এরকম নেত্রীরা রাজনীতি করে বলে ওখানেও চোর থাপ্পড় করে ওখানেও যে বসাচ্ছে, যে যার মতো করে পায়ের দিয়ে লাথি মারে সরাই দিচ্ছে। তখন মনে হলো যে ছাড়বে না, ওইভাবেই রাখলো। ওইভাবেই গাড়ি চললো আনুমানিক ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। তারপর ওই ঠিক একই কায়দায় গাড়ি থামে থাকলো, তবে এবার 10-15 মিনিট হবে এরকম, বা 20 মিনিট, এর মধ্যে আরেকটা গাড়ি আসলো। ঠিক তো ওই গাড়িটাতেও একইভাবে আমাকে তুলে আবার বসালো। আমি কিন্তু একা, বাট আছে কিন্তু ওখানে বুঝতে পারতেছি 5 জন 7 জন 8 জনও হতে পারে। এইবার আমাকে মানে খারাপ বিহেভ করলো না, বাট টেনে উঠালো, সব কিছু জিজ্ঞেস করলো, কি কারণে হয়েছে, ছেলে মেয়ে পরিবার সব জিজ্ঞাসা করলো। এরপর একজন এসে আমাকে বলল, যে সে সম্ভবত ওখানকার অফিসারই হবে, বললো যে অ্যাডভোকেট সাহেব, আপনাকে যদি ছেড়ে দেওয়া হয়, রাজনীতিতে কি আর ফেরার ইচ্ছা আছে? আমি বললাম না, আমি রাজনীতি কখনো ফিরবো না। বলছে গুড। বলে ও করলো কি, আমার সামনে একটা শার্টের সামনে একটা পকেট ছিল, ও করলো কি কিছু একটা ঢুকিয়ে দিল। তো ঢুকিয়ে দেওয়ার পর করলো কি, গাড়ি আরও চললো, আরও হয়তো ঘন্টাখানিক হবে। তারপর আমাকে করলো কি, তারা থামানোর পর এরপর আমাকে খুব জোর জবরদস্তি করে, মানে খুব দ্রুততার সহিত গাড়ি থেকে নামালো। আমি কিন্তু ধরে নামালে আস্তে আস্তে নেমে যেতে পারি, কিন্তু
ওই সুযোগ দিল না, পড়ে যাওয়ার মতো অবস্থা, টেনে হেঁচড়ে নামলো, করলো কি হ্যান্ডকাপটা খুলে দিল, হ্যান্ডকাপ খুলে দিয়ে খুব জোরে, অনেক জোরে হাতটা সামনে বেঁধে দিল, আর জমটুপি খুলে ফেলে দিয়ে চোখটা অনেক শক্তভাবে বেঁধে দিল। তখন আমি ভাবলাম যে না, বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। কারণ কি, হ্যান্ডকাপ খুলে দিল, হ্যান্ডকাপ রেখে কিন্তু ক্রস ফায়ারে দেয় না, ওই হাত বেঁধে কাপড় দিয়ে বেঁধে দেয়। দিয়ে করলো কি, রাস্তা থেকে টেনে হেঁচড়ে আমি বুঝলাম আমাকে নিচের দিকে নামাচ্ছে। তখন আমি হাঁটতে পারতেছি না, কারণ কি নিচের দিকে নামাচ্ছে, জঙ্গল টঙ্গল এটা, তো ওইভাবে টেনে হেঁচড়ে নিয়েই যাচ্ছে, ঘাস, বড় বড় ঘাস, এটা ওটা বুঝতে পারতেছি, ছিঁড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এরপর কাদা, বুঝতে পারতেছি হাঁটায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, টেনে, মানে হাঁটায় বলতে ওরা জোরে এত দ্রুত হাঁটতেছে, আমার তো মনে হয় আমি ওদের সঙ্গে তাল মিলাতে পারছি না, পড়ে যাচ্ছি, আবার টেনে উঠাচ্ছে। পরে দেখি যে কাদা প্রায় হাঁটুর পর্যন্ত না, আরও নিচে, মানে কাদাও ঢুকে যাচ্ছে। তখন আমি ভাবলাম যে মানে ভয়ঙ্কর জায়গায় মারবে, ভয়ঙ্করভাবে মারবে, মানে ওই বর্ণনাগুলো, ওইটার জন্য আরেকটা এপিসোড লাগবে, মানে ওই সময় যে ফিলিংসটা মানে শেষ। আর বুঝতে পারতেছি যে এখন মেরে ফেলবে, তখন শরীরের সমস্ত শক্তি শেষ। পরে নিয়ে গিয়ে আমাকে শুয়ালো, শুয়ে মাথাটা করে পরে বন্দুক ঠেকিয়ে বলল যে যদি একবার পিছনে তাকাস দূর থেকে গুলি করে দিব, বলে সরিয়ে নিয়ে গেল, নিয়ে ওখানে রেখে দিয়ে চলে গেল। আমি ওইভাবে হেলে, ওইভাবে শুয়ে উবুর হয়ে আছি, আমি উঠতেছি না। বুঝতে পারলাম যে ওরা যে চলে গেল, এবার কিন্তু ওরা দৌড় দিয়ে গেল, বুঝতে পারলাম। আমি তখনও ভাবি যে দূর থেকে ক্রস ফায়ারটা করবে। হ্যাঁ, আমি কিন্তু আমি হয়ে আছি যে মাথায় না পিঠে নাকি এইভাবে, মানে রেডি হয়ে আছি আর কি। যখন গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল, তখন মনে হয় আমার ভিতর থেকে সব খালি হয়ে গেল, মানে তাহলে কি গুলি করেনি? আমি উঠি না, যে দেখাচ্ছে কি হয়তো ছেড়ে দিত, কিন্তু আমি ওঠার কারণে যদি গুলি করে দেয়, আমি ওই অবস্থায় আছি। এরপর যখন গাড়ি চলে গেল, তখন প্রায় 5-7 মিনিট হয়ে গেল বা 10 মিনিট পরে আমি বুঝতে পারতেছি ঝিঝি পোকা টোকা, বুঝতে পারতেছি এটা তো জঙ্গল, হয়তো বা সাপের, এমনি ওরা মারলো না, বা সাপ টাপের কামড়ে হয়তো মরে যেতে পারি। তাড়াহুড়া করে খুব চেষ্টা করলাম, কিন্তু এত শক্তভাবে এগুলো খুলতে পারতেছি না, দাঁত দিয়ে ট্রাই করতেছি। পরে দড়ি দিয়ে বাঁধা না, ওই কাপড়, মোটা কাপড়, হ্যাঁ সুন্দর করে কাপড়, তো ওই লাইলন বা টেট্রন, অনেক শক্ত কাপড়। চোখ বাঁধা, তখন চোখ বাঁধা। তখন আমি যখন হাতটা অনেক কষ্ট করে খুললাম, খুলে চোখটা যখন খুলছি, তখন আর কিছু দেখতে পাচ্ছি না আমি। তখন আমার কারণ 186 দিন পর আমি বাহিরে তাকাচ্ছি, মানে কিছু দেখতে পাচ্তেছি না, বা ওটা খুললাম, আর এই জায়গায় দেখলাম, এই জায়গায় কিন্তু মানে এটা গর্তর মতো হয়ে গিয়েছিল, সার্বক্ষণিকটা থেকে এটা গর্ত হয়ে গিয়েছিল। প্রথম জ্বলতো বুঝতাম, পরে আমি ওখান থেকে তাড়াহুড়া করে আমি যেভাবে আসলাম, আমি অপোজিটে ওইভাবে আগাচ্ছি, বুঝতে পারতেছি সামনে রাস্তা, বাট ক্লিয়ার না, কারণ চোখ দিয়ে কিছু দেখতে পারতেছি না। কিন্তু যখন রাস্তার কাছে আসলাম, তখন অঝোরে চোখ দিয়ে পানি পড়তেছে। ওই যে রাস্তার পিলারের যে লাইটগুলো থাকে, এই লাইটের আলো যখন চোখে পড়ছে, তখন মনে হচ্ছে কেউ আমার চোখে মরিচ দিয়ে দিয়েছে, চোখ এত জ্বলতেছে, কারণ লাইটের দিকে তাকিয়ে দিয়ে পারতেছে না। আমি চোখ দুটা বন্ধ করে ইশারা একটু খুলে ইশারা ওঠার চেষ্টা করতেছি, কারণ রাস্তাটা অনেক উঁচু, ওঠার চেষ্টা করতেছি, উল্টো পড়তেছি, আবার উঠতেছি, যে আমার তো এখান থেকে পালাইতে হবে, যদি আবার এরা রিটার্ন আসে। তখন আমি রাস্তায় উঠছি, তখন আমি অনুমান করতেছি যে গাড়িটা মনে হয় এদিক দিয়ে গেল, কারণ মানে রাতের বেলা অনুমান করে বুঝলাম মনে হয় এদিক গেছে, আমি তার অপোজিটে যাচ্ছি, যা ওই দিক যাবো না, যাচ্ছি, হাঁটতেছি। তখন এর মধ্যে মানে কোনো লোকও নাই, কোন দিক কি জিজ্ঞাসা করারও সুযোগ নাই, বা একটু হেল্প চাইবো, বা লোকজন দেখলে একটু সান্ত্বনা পাবো যে হয়তো তাহলে আর মারবে না। কারণ তখনও আমার একটা আতঙ্ক যে একটু পরে এসে ধরে আবার নিয়ে যাবে, মানে বিশ্বাস হচ্ছে না যে আমাকে ছেড়ে দিয়েছে। এর মধ্যে একজনকে পেলাম, বললাম ভাই এটা এদিক কোন দিকে গেছে? বলছে এটা সামনে বর্ডার। তো এটা কোথায়? তো ওই ভাষাটা অপরিচিত, তো জায়গার নাম বললো, আমি বুঝতে পারলাম না। আর আমি মনে হচ্ছে অনেকদিন পর কথা বলতেছি, তো আমি মনে হচ্ছে কি আমি বাংলাই বুঝি না, বা আমি যে ওনাকে কথা বলবো, ওনাকে 3-4 বারে আমি কথা বলছি, উনি তারপর বুঝছে। মানে হয়েছে কি, আমি কথা বলতেছি, আমি ভাবতেছি আমি বলতেছি, কিন্তু কোনো আমার সাউন্ড বের হচ্ছে না, মানে আমি তো কথা বলি নাই এতদিন। ও বলছে হ্যাঁ কি বলেন, জোরে বলেন, কিন্তু আমি বলছি কোথায়, ও কিন্তু আমি বলছি শুনে না কেন। পরে বুঝলাম যে আমি যখন অনেক জোরে বলতেছি, তখন আমার গলায় যদি কাশি আসে, তখন বোঝা যায় আমার সাউন্ড বের হচ্ছে।
পরে তখন আমি বললাম যে ঢাকা কোথায়, ও শুনতে পায় না। যখন আমি জোরে বলতেছি ঢাকা কোথায়, তখন ও বলতেছে যে এটা তো এই দিক। হ্যাঁ, তখন বুঝতে পারলাম যে আমার সাউন্ড মানে গলাটা বসে গেছে। পরে আমি আবার হাঁটতেছি, দৌড়াতে পারতেছি না কেন, রাস্তার মধ্যে খালি পায়ে অনেক দিন পর আমি মানে পাটা ব্যালেন্স রাখতে পারতেছি না। এর মধ্যে কয়েকবার পড়েও গিয়েছি। আবার মনে হচ্ছে কি আমি কি টঙ্গলের দিকেই যাবো কিনা। পরে আবার ভাবছি যদি ওই দিকেও দেখে তাহলে তো কনফার্ম আপনার ক্রস ফায়ার দিবে। রাস্তায় তো লোকজন অ্যাটলিস্ট হলেও পাবো। হাঁটতে অনেকক্ষণ পরে তখন একটা ভ্যান এলা পেলাম। পরে ওই ভ্যান আপনার আমাকে ওখানে নিল। আমি বললাম যে ঢাকা সামনে কি আছে? বলছে ঢাকার গাড়ি গোদাগাড়িতে আছে। বললো যে গোদাগাড়ি মোড় একটা এটা। তারপর বললাম এটা কোথায়, ভ্যানওয়ালাকে বললাম। তখন বললো যে এটা রাজশাহী, এটা রাজশাহী, এটা সিরাজগঞ্জের কাছাকাছি আর কি, বর্ডার এলাকা কোনো একটা। পরে আমাকে একটা গোদাগাড়ি একটা মোড় আছে ওখানে সিরাজগঞ্জের বা সিরাজগঞ্জ না, চাঁপাইনবাবগঞ্জের গাড়িগুলো ওদিক দিয়ে যায়। পরে ওই মোড়ে গেলাম, মোড়ে গিয়ে এর মধ্যে ফজরের আজান দিল। হ্যাঁ, ফজরের আজান দিল। তারপর আমি ওখানে মসজিদ খুঁজলাম। ওই মসজিদে গিয়ে আমি হাত পা দিচ্ছি, উজু করলাম। তখন একটু বিশ্বাস হচ্ছে যে আমি বেঁচে আছি বা বেঁচে ফিরেছি। তারপর আমি গাড়িতে ঢাকা চলে আসলাম। মসজিদে নামাজ পড়লেন? হ্যাঁ, ওই মসজিদে নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম। মানুষের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, মানে ওখানে একটা ফ্রুটসের দোকান আছে, ওখানে আমি করলাম। আর আরেকটা কথা হলো ফ্রুটসের দোকান এই রাতের বেলা? না, ভোরবেলা। হ্যাঁ, ভোরবেলা হাইওয়ে রোডে ভোরবেলা ফ্রুটসের দোকান, খাবার, বিড়ি সিগারেটের দোকানগুলো খোলা থাকে। কিন্তু আজান কিন্তু দিয়েছে, আমি ভ্যানে যখন উঠি তখন কিন্তু ফজরের আজান দিয়েছে। তো ওটা ভ্যানে প্রায় 30-40 মিনিট এসেছি। তো ওখানে নামাজ পড়লাম। ওই ফ্রুটসের দোকান একটাই দোকান খোলা ছিল, আর এমনি চায়ের দোকান খোলা ছিল। তো পরে আমি বাস ধরলাম। বাসের আমার পকেটে 3টা 500 টাকার নোট দিয়ে দিয়েছিল। আমি বললাম না আমার পকেটে কী যেন দিয়ে দিয়েছিল। আমার পকেটে 3টা, পরে যখন আমি পকেটে দেখি যে 3টা 500 টাকার নোট। পরে আমি বাসায় আসলাম। বাসায় আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। আপনাকে গাড়িতে টিকিট করে উঠলেন? হ্যাঁ, ও গাড়িতে উঠলাম, উঠে টিকিট করলাম। লোকজন আপনার দিকে তাকায় ছিল না? হ্যাঁ, লোকজন তাকায় ছিল কি, লোকজন বললো যে খালিফা লুঙ্গি পরা। যখন আমার মনে আছে আমি ফ্রুটসওয়ালাটাকে যখন আমি বললাম যে আপনি কি করেন, উনি ভাবছে আমি পাগল টাইপের এরকম। আমি বললাম আমি সুপ্রিম কোর্টের লয়ার। যেই হাসিটা দিয়েছিল এটা স্মরণীয়। বলছে আপনি সুপ্রিম কোর্টের লয়ার, মানে পুরো বলছে যে মনে করছে মাথার সমস্যা আছে। বাসেও একই আচরণ করছে। আমি আর কাউকে কিছু বোঝাচ্ছি না। আপনি কি ওই সময় ঠিক আছেন, মানে মেন্টালি? হ্যাঁ, আমার সব। এইটা কিভাবে পসিবল? কতদিন পর? 186 দিন পর। 186 দিন পর? এটা তো ট্রমার মধ্যে থাকার কথা না? যাক আলহামদুলিল্লাহ, আমি সার্বক্ষণিক আমার মনে হয় আমি দোয়া কালাম নামাজের মধ্যে ছিলাম, এই জন্য আমি ঠিক রাখতে পেরেছি। পরে কিন্তু শরীরের শক্তিগুলো ছিল না। আমি যে হাঁটতেছি উল্টে পড়ে যাচ্ছি, ব্যালেন্স ছিল না, পায়ের ব্যালেন্স ছিল না, চোখের ইয়েটা তো বললামই। এরপর যখন আমি বাসায় গেলাম, পরে বাসায় কলিং বেল চাপলাম। আমার মা আমাকে দেখে তো সেন্স হারায় ফেলার মতো আমাকে জড়ায় ধরলো। আমার মা আমার বাচ্চা 2টা জড়ায় ধরলো। তখন আমি শুনলাম মানে সবচেয়ে কষ্টদায়ক যেই জিনিসটা, সে মানে আমার বাবা মারা গেছে। আমার শখ শুইতে না পেরেই সে মারা গেছে। কারণ সে আমাকে প্রচণ্ড ভালোবাসতো। মানে তার জীবনে সব সন্তানদেরকেই বাবা ভালোবাসে, বাট আমি ছিলাম তার সবচাইতে মানে আস্থার একটা জায়গা। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি কেন ফিরলাম তখন। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাবাটাকে যেন যেয়ে পাই। কারণ বাবা মারা গেলে বুকের মধ্যে যে একটা অন্যরকম কাজ করে, এই জিনিসটা তখন আমি ফিল করেছি। কেন? কারণ আমার সার্বক্ষণিক পরে আমি বুঝতে পারলাম আমার বাবার জন্য ফিলিংসটা কেন কাজ করতেছিল। বাট বাবা মা দুজনকেই ভালোবাসি, মার প্রতি আমার বেশি ভালোবাসা, কিন্তু বাবাটার জন্য কেন জানি এটা ভয় কাজ করতো এরকম। বাবা মাশাআল্লাহ সুস্থই ছিলেন, ওনার বয়স 60+ ছিলেন, ফিট ছিলেন। পরে মনে হলো যে আমার সব শেষ, এখন আর মনে হয় এই বেঁচে ফেরাটাও মনে হয় মূল্যহীন হয়ে গিয়েছে। আর ওই সময়ে আমার ওয়াইফ
প্রেগনেন্ট ছিল, আমি যেদিন আমরা হাজব্যান্ড ওয়াইফ জানি আমার ওয়াইফ প্রেগনেন্ট, তার 1 দিন বা 2 দিন পরেই কিন্তু আমাকে গুম করে। তো আমি যখন ভিতরে ছিলাম তখন ওই সময় কিন্তু আমি ওইটাই ফিল করতাম, ইস আমাকে মেরে ফেলবে, আমার ছেলে হবে না মেয়ে হবে, এটা নিয়ে আমি ফিল করতাম। ওকে আমি জিজ্ঞেস করলাম, তুমি টেস্ট করিয়েছো ছেলে না মেয়ে? কারণ তখন কিন্তু 6 মাস হয়ে গিয়েছে। বলছে যে না ওটা করাই নাই, কোনো ও হসপিটালেও যায়নি, কারণ বাচ্চা খুব কম নড়ে, কারণ কি ও খেতে পারতো না, ও প্রেগনেন্ট অবস্থায় ছিল ওই সময়, প্রথম অবস্থায় কিন্তু বমি টমি বেশি হয়, খেতে পারে না। ওই অবস্থায় দেখা দেখা যাচ্ছে যে তাকে র্যাব কারণ আমার সাথে যে ছিল সেও, তাকেও তো গাড়িতে উঠেছিল, সে কিন্তু র্যাবের ড্রেস সেও দেখেছে। সো সে তো বলেছে র্যাব ধরেছে। আমার ওয়াইফ ওই র্যাবের ওই অবস্থায় র্যাবের অফিসে গিয়ে বসে থাকতো, অনেক সময় অফিসে ঢুকতে দিত, অনেক সময় ঢুকতে দিত না, ও গ্রিল ধরে পাশেই বসা ছিল। সে কিন্তু মাস্টার্সেও স্ট্যান্ড করা স্টুডেন্ট, সে কিন্তু ইন্টারমিডিয়েটও রাইফেলস থেকে স্ট্যান্ড করেছিল, সে রাইফেলসের স্টুডেন্ট ছিল। সে বলতো আমি মাস্টার্স পাস একটা মেয়ে, কিন্তু তারপর আচরণ করতো রিক্সাওয়ালার বউ। ওখানে বলতে এখানে কেন, যেই উত্তরা গিয়েছিল, উত্তরা 5 নম্বর সেক্টরে যেই থানা পড়ে ওই থানায় যান, ওই থানায় গেলেও বলতো তো ডিএমপি অফিসে যান, বলতো র্যাব হেডকোয়ার্টারে যান, মানে কোনো কিছু না। জিডির পরে জিডি করতে চাইতো, জিডির জন্য 36 দিন ধরে ঘুরছে, একটা জিডি করাতে পারেনি। তাও আবার পরবর্তীতে যেহেতু আমি লয়ার, ওই হিসাবে আমার ওয়াইফ তো লর সম্বন্ধে কিছু বুঝতো, সে তো বুঝতো রিড করতে হবে, রিড করতে গেলে অবশ্যই আপনার নিউজ পেপারে জিডিটার অন্তত জরুরি, নিউজ পেপারে দিতে হলেও তো আপনার জিডিটা লাগবে। তো পরে ওরা কন্ডিশন দিয়ে দেয় যে জিডি নিব 1 শর্তে, তোমাকে বলতে হবে যে বাসা থেকেই নাই, মূল ঘটনা বললে কেউ জিডি নেয় না। তখন আমার ওয়াইফ বলতো যে জিডি বাসা থেকে তো ও যায়নি, ও তো এখান থেকে, এটা তো প্রমাণ। তার সাথে তো আরও 2 জন ছিল, তারা তো বলেছে যে তাকে র্যাব 1-এ নিয়ে গিয়েছে, র্যাবের লোক নিয়েছে, বলছে তাহলে জিডি নেওয়া হবে না। তো যাই হোক পরবর্তীতে আমার শ্বশুর জিডি করে, পরে আমার ওয়াইফ রিড করে। আর একটা ঘটনা ওই সময় হ্যাঁ বাসার সিচুয়েশনটা বলি। আমার ওয়াইফ, আমাকে যখন পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার বড়রা তো কষ্ট টেনশন থাকবেই। বাচ্চার ঘটনা বলি, আমি যখন আমি গুম হই নাই, তখন আমার একটা স্বভাব ছিল, আমি বাসায় যতবারই আসি না কেন, আমার বাসা পর্দানশীল ফ্যামিলি, তো আমার বাসা আমি ছাড়া অন্য কেউ অ্যালাউড ছিল না, আত্মীয় স্বজন ছাড়া। তো কেউ আসতো না, আমার কোনো ফ্রেন্ড সার্কেল বা হলে তাদের সঙ্গে আমার চেম্বারে বা কোর্টে বা আমার পলিটিক্যাল সার্কেলে, বাসায় কেউ অ্যালাউড ছিল না, বিকজ অফ আমার ওয়াইফ 100% পর্দা করতো। বাসায় কলিং বেল চাপা মানে আমি, আর আমার বাবা মা তো থাকতো দেশে, তো ওই হিসাবে বাসা কলিং বেল চাপা মানে আমি। আর আমার মেয়েটার ছেলেটা বাবা মানে কিছু নিয়ে এসছে, দৌড় দিয়ে সে চলে আসতো গেট খুলতে। তখন আমি যদি 10 মিনিটের জন্য বাসায় আসি, আমাকে কিছু না কিছু নিয়ে আসতে হবে। তো যখন আমি আসতাম তখন বাবা কী নিয়ে আসছো, বাবা কী নিয়ে আসছো, দিতেই হবে তাকে। মানে আর আমি যদি জরুরি কাজেও আসি, তবু পাশের দোকান থেকে হলেও চকলেট বা চানাচুর কিছু একটা নিতেই হবে। আর ওরা বাবা ভক্ত ছিল বেশি। তো আমি যখন ছিলাম না, যখন আমি গুম হলাম, ওরা তো আর বোঝে না, ছেলেটা যত বুঝলো, 3 বছরের মেয়েটা তো বোঝে না। তো তখন ওই সময় কিন্তু লোকজন আসা শুরু করে, হয়তো বাড়িওয়ালা আসে বা আমার শ্বশুর আসে, আমার শালক আসে, তখন তো লোকজন আসে, বা আমার পরিচিত যারা তারা তো বাসায় খোঁজ নিতে আসে, কী হলো না হলো আপডেট নিতে আসে। যতবার কলিং বেল চাপে ও ততবারই দৌড় দিয়ে আসে, এইবার বাবা আসছে, যতবার আসে ততবার। আর তখন ও নিরাশ হয়ে যায়। তো এরকম করে করে যখন অনেক দিন হয়ে যায়, হ্যাঁ আমি বলছি, যখন অনেক দিন হয়ে যায়, তারপরও আমার বাচ্চাটা কিন্তু ওর ওই অভ্যেসটা ছিল যে বাবাই এসছে কিছু নিয়ে আসছে। তো যখন আসে না তখন কিন্তু ওর মুখটা কেমন জানি হয়ে যায়। আর আমি যখন কিছু নিয়ে আসতাম, ওগুলো করতে কি সব তো খেতে পারতো না, কৌটার মধ্যে সাজিয়ে রাখতো। তো ও খেলতো, আর একটু পরপর কৌটার দিকে এসে ওটা নিয়ে খাবে, এটা নিয়ে খাবে। ওই সময় তো ওর মার অবস্থা ভালো না, আমি নেই, কোনো কিছু ওরকম নিয়ে আসাও হয় না। ও খেলতে খেলতে আসে, আর কৌটাগুলো যখন দেখে খালি, আবার ঘুরে যেয়ে ও যায়। তো ওর মা ওই জিনিসগুলো দেখে তার কলিজাটা ফেটে যেত, যে ইস সেই বাচ্চাটা, ও তো বুঝতেছে ও কৌটার মধ্যে কী খুঁজতেছে। আমার ওয়াইফ আমার মাকে ফোনে বলতো যে মা, যখন আমাকে ধরার হয়তো 7 দিন বা 10 দিন হয়েছে, মা আমি ওর কাপড়গুলো গুছাচ্ছি,
হ্যাঁ গুছাচ্ছি, আমি ওর কাপড়ের মধ্যে ওর শরীরের ঘ্রাণ তো আমি এখনও পাচ্ছি। এই মানুষটা কোথায় মা, এই মানুষটা কি আর নাই? আর তার তো আমার কাপড়ের গন্ধগুলোও যায়নি, অথচ এই মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জ্বলন্ত। আমার কি মা আর সংসার করা হবে না? আমার মা কাঁদছে। আমার বাচ্চাগুলোকে যখন রিট করা হলো, কোনো কিছু পেলো না, তখন আমার বাচ্চাগুলোকে নিয়ে আমার ওয়াইফ যখন চলে যাচ্ছে, তখন সে বিমানবন্দর রেল স্টেশনে বিমানবন্দর রেল স্টেশনে ওখানে তারা বসে আছে, ঠিক তার পাশেই কিন্তু আমি ওই সময় বন্দি। এবং তখন আন্দোলন সংগ্রাম চলার কারণে ট্রেন কিন্তু ইমব্যালেন্স ছিল, টাইম শিডিউলটা এলোমেলো ছিল। তো আমি যখন ব্যাক করে আসি তখনই ও আমাকে বলছিল যে ট্রেনটা এসেছিলো মনে হয় 3টার দিকে, রাত 3টায় এসেছিলো। তো 2টা 3টার সময় তো আমি স্পষ্ট ট্রেনের হর্নগুলো শুনতাম। এমন হয়েছে যে সেই ট্রেনে হয়তো আমার সন্তান, আমার স্ত্রীটা গিয়েছে, আমি ওই ট্রেনের হর্ন শুনেছি, বাট আমি জানি না। আবার তারাও জানে না যে তাদের পাশে আমি ওখানে বন্দি। তো আমার স্টেশনে যখন আমার বাচ্চাটা, আমি এসে তো ডিটেলস শুনতাম আমার ওয়াইফ কেমন করেছে, আমার বাচ্চাটা কেমন করেছে। তো স্টেশনের ঘটনাগুলো যখন আমার ওয়াইফ বলছিল যে ওখানে স্টেশনে ও আছে, ও একটা বাচ্চা তার বাবার সাথে খেলছে। তো আমার 3 বছরের বাচ্চাটা ও দেখতেছে যে ও বাবার ঘাড়ে উঠতেছে, নামতেছে, খেলতেছে, আবার টানে দোকানে নিয়ে যাচ্ছে, এটা ওটা নিচ্ছে। এরপর ও পাগলামি, বাবা আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। ও কোনো ওর কান্নাই থামতেছে না, বলছে যে ও যাবৎ কালে ওই দিন ওর সেরা কাঁদা, এরকম কাঁদেনি ও কোনো দিন। ও ওইটা দেখার পর এত লোভ ওর হয়েছে বাবার কাছে ফেরা, ব্যাপকভাবে ও মানে কান্না থামতেছিলই না। কাঁদতে 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 একটা সময় যখন শরীর নিস্তেজ হয়ে যায়, তখন ওর মার কোলে ও কাঁদছে, এবং স্টেশনের সবাই দেখছে। আমার ওয়াইফ তখন হাউমাউ করে কেঁদে উঠছে যে ওর বাবা আসলে নেই, এই জন্য ও কাঁদতেছে। আমার বাচ্চাটাকে যখন ওর মা যখন ফ্লোরে শুয়ে দিয়েছে, কারণ 2টো বাচ্চা, দুজনেই ঘুমিয়েছে, তখন কখনো এই বাচ্চাকে দেয়, ওকে মশা কামড় দেয়, ওই বাচ্চাকে কোলে নিলে একে মশা কামড় দেয়। তখন আমার ওয়াইফ মনে মনে ভাবে যে আজকে ওর বাবা থাকলে একটা মশার কামড় দিত না, এত ভালোবাসে। ওই মুহূর্তে ও জানে না যে ওর বাবা ওখানে বন্দি অবস্থায় মশার কামড়ই খাচ্ছে। তো এই জিনিসগুলো, এগুলো আপনি কোনো কিছুর সাথে মিলাতে পারবেন না। এগুলো শরীরের এক একটা অঙ্গ যদি কেটে কেটে টুকরা করা হয়, এই কষ্টগুলোর সাথে আপনি মিলাতে পারবেন না। এগুলো এমন জিনিস। পরে আমি আমার ওয়াইফ যখন ওই স্টেশন নিয়ে আমার বাবার ওখানে যায়, আমার বাচ্চা, আমার স্ত্রী এদেরকে দেখে কষ্ট সইতে না পারে, তার কয়েকদিন পরে আমার বাবা মানে হতাশ হয়ে সে মারা যায়। আমার বাবা এটাও জানে না যে গুম কী জিনিস, মানে গুম এই শব্দটাও অপরিচিত। আমি যখন আসি তখন ওই বাচ্চাটাকে আমি যখন জড়ায় ধরি, দেখি যে ঠিকই সত্যি বালিশ সাজানো। ও প্রতিদিন মানে সবসময় তো আমার পাশেই সে ঘুমাতো। আমি রুমে ঢুকে দেখি ঠিকই বালিশগুলো সাজানো, ওর বাবার বালিশ সাজানো, ওর মার বালিশ আর বাবার বালিশ সাজানো। তো এই কষ্টগুলো তখন আমার কাছে মনে হতো যে আমি যদি কখনো না ফিরতাম, এই বাচ্চাগুলো আজকে এতিম। আমি যখন আয়নাঘরের প্রোগ্রামগুলোতে যাই, তখন আমি ওখানে একটা জিনিসই চিন্তা করি যে আমি না ফিরলে আমি এই বাচ্চাগুলো যারা কাঁদছে বা যার ওয়াইফ আছে, আমার বাচ্চাও এখানে থাকতো, আমার বাচ্চাও থাকতো, আমার স্ত্রী থাকতো, আমার মাও থাকতো। এই জন্য যখন আমার সুযোগ হয়েছে 5ই আগস্টের পর, তখন আমি একটুকু দেরি করিনি। আমি 6 আগস্টেই কিন্তু আমি থানায় মামলা করতে চাই, কারণ আমি লয়ার, আমি বুঝি আগে আমাকে মামলা করতে হবে। আমি 6 আগস্টে মামলা করতে চাই, থানা এলোমেলো, থানা মামলা নেয়নি। 7 আগস্ট যাই বলে 2 দিন পর আসেন, বলে যে না মামলা করা যাবে না, পুলিশ এলোমেলো, এখন হবে না। পরে আমি 3 দিন পর আমি তখন কোর্টে যাই। কোর্টে গুমের উপরে সর্বপ্রথম মামলাটা তখন আমি করি, সিএমএম কোর্টে সর্বপ্রথম শেখ হাসিনাকে গুমের মামলাটা আমি করি, প্রথম মামলা। এবং আমি তখনই ভাবি যে আমি এই গুম নিয়ে আমি কিছু একটা করব। যখন আমি গুমের মামলা করতে গেলাম, তখন আমি দেখছি যে আমি হয়েছি গুম, বাট আমাকে মামলাটা করতে হচ্ছে, কৌশলটা কি ওদের, আমাকে মামলা করতে হচ্ছে কিডন্যাপিংয়ের উপরে।
বাট গুমের ডেফিনেশন আর কিডন্যাপিং ডেফিনেশন সংজ্ঞা কখনোই এক না, সম্পূর্ণ আলাদা। কারণ গুমটা হচ্ছে যে রাষ্ট্রবাহিনীর সম্পৃক্ততা থাকতে হবে, আর কিডন্যাপিং তো যে কেউ যে কাউকে করতে পারে। সাপোজ আপনি আমাকে করতে পারেন, আমি আপনাকে করতে পারি, আমি তখন রাষ্ট্রের কাছে আমি যাব বিচার চাইতে। কিন্তু যখন আমাকে রাষ্ট্রই আমাকে আটক করে রাখবে তখন তো এটা কিডন্যাপিং না, তখন তো এটা গুম। বাট গুমের তো কোনো বিধান নাই। গুমের আমাকে যে ওই বিধানে ওই আইনের আওতায় তো আমাকে মামলাটা করতে হবে। তখন আমি ভাবি যে না, তখন এর মধ্যে তো আমি গুম নিয়ে অনেক স্টাডি করেছি। বাংলাদেশে গুমের কোনো গুম কমিশন নাই। এই গুমগুলোর যে তদন্ত, স্বাধীন তদন্ত হবে, গুম কমিশন নাই। এই জন্যই তারা এর ফাঁকে এই জন্যই তারা করেছে। আপনি গুম একটা মানবতা বিরোধী অপরাধও না। আমাদের আইনে, কনস্টিটিউশনে গুম যে একটা মানবতা বিরোধী অপরাধ, এইটা এই হিসাবে ট্রিট করা হয় নাই। গুম মানবতা বিরোধী অপরাধ না, তাই আপনি ট্রাইব্যুনালে মামলা আপনি চাইতে পারবেন না। তখন আমি করলাম কি, যেহেতু ওটা আমি কিডন্যাপিংয়ের উপরেই করতে হলো, যেহেতু না আইন নেই, তখন আমি রিপ্রেজেন্টেশন পাঠাই, ডিমান্ড জাস্টিস নোটিশ পাঠাই। এবং আমার ওটার মধ্যে প্রেয়ার ছিল যে বাংলাদেশে একটা মানে গুম কমিশন করা হোক এবং গুম প্রতিরোধ একটা স্বাক্ষরকারী দেশ হিসাবে অন্তর্ভুক্ত করা হোক। কারণ তখন পর্যন্ত স্বাক্ষরকারী দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয় নাই, তখন পর্যন্ত কিন্তু হয়নি। এবং এগুলো মিডিয়ায় আমি কিন্তু যখন ওই ডিমান্ড জাস্টিস নোটিশ পাঠাই, রিপ্রেজেন্টেশন পাঠাই, সেগুলো কিন্তু আমি মিডিয়ায় বারবার বলছি। আমাকে সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করতো, আপনি এই আপনার প্রেয়ারটা কী, আপনি রিপ্রেজেন্টেশন পাঠাচ্ছেন মন্ত্রণালয়ে, ডিমান্ড জাস্টিস নোটিশ পাঠাচ্ছেন, আপনার চাওয়াটা কি? তখন আমি বলতাম আমি গুম কমিশন চাই। কারণ যতগুলো গুম হয়েছে এগুলো স্বাধীন তদন্ত হওয়ার দরকার এবং গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে ট্রিট করার দরকার। তাহলে আমরা এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে পারবো, আদারওয়াইজ তো পারবো না। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে অবশ্যই গুমের একটু আলাদা বিধান তৈরি করতে হবে, একটা গুমের আইন তৈরি করতে হবে। তো আলহামদুলিল্লাহ তার পরবর্তীতে হয়েছে, সেটা আমরা স্বাক্ষরকারী দেশ হিসাবে তো হয়েছে, এটা আপনারা জানেন। এবং গুম স্বাধীন গুম কমিশন হয়েছে। আমার এই বক্তব্যগুলো, এই চাওয়াগুলোর পরেই কিন্তু হয়েছে এবং গুম কমিশন হয়েছে। তারপর আপনার মানবতা বিরোধী অপরাধ হিসাবে আপনি যেখানে যেখানে ধরেন যে ধারণা করতেন বা এখনো করেন যে আমি এখানে নিয়ে যাওয়া হয়েছে আপনাকে, ওই জায়গায় ফিজিক্যালি যখন এই যে আয়নাঘর বিষয় 5ই আগস্টের পরে যখন এটা আসলো সামনে, তখন কি আপনার এইগুলোর আলামত দেখে কোনো কিছু আপনার সাথে মিলে? না, আমি কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি। ওখানে তো সীমিত কয়েকজন, ওরা যে কয়েকজনকে নিয়ে গিয়েছে শুধু তারাই যেতে পেরেছে, সুযোগ হয়নি। ইচ্ছে ছিল যাওয়ার, বাট কমিশন তো সীমিত কয়েকজনকে, সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না। তো আমার সেই সৌভাগ্য হয়নি ওখানে যাওয়ার। আমি গেলে অবশ্যই আমি চিনতে পারবো, কারণ যে জায়গায় আমি বসেছিলাম ওখানে আমি ফিল করতে পারবো। আমি যেই জায়গায় আমার 4 মাস 3 দিন আমি যেখানে পিছনে হাত বাঁধা ছিলাম, আমি যেইটুকু জায়গায় আমি বসা ছিলাম আমি চিনতে পারবো। যেই ওয়াশরুমটাতে গেলে চোখ খুলে দিত ওইটা আমি চিনতে পারবো। ওটার ওয়ালের কি কালারের টাইলস ছিল এটা আমি চেষ্টা করেন নাই এরপরে? মানে ওটা আপনার এখন সমাজে ভালো একটা অবস্থান। হ্যাঁ, না এটা যদি আমার কখনো সুযোগ হলে তো আমি যাবই, বাট ওটা তো মানে রেস্ট্রিক্টেড জোন এখন পর্যন্ত। বাট আমার যাওয়ার ভীষণ ইচ্ছা আছে। ইভেন ও আমাকে যখন আরেকটা জায়গায় রেখেছে সেটা কিন্তু ওখানে যে খাবার দিত তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এইটুকু বলেন এটা কোথায়। সে কিন্তু আমাকে বলেছিল যে এটা রাজশাহী র্যাব হেডকোয়ার্টার। ওখানে গেলেও আমি চিনতে পারবো ওই জায়গাটা। এবং যে বর্ণনা দিলাম এরকমই, রুমটা একটু চিকন, অনেক লম্বা, ছাদটা অনেক উঁচু, আর একটা ওখানে শুধু কমোড বসানো, আর দরজাগুলো টিনের, আর নিচটা কাটানো। উপর দিয়ে ওর দেখার একটা ছোট্ট ক্লিপ আছে, কিন্তু ও বাইরে থেকে ওটা ক্লোজ করে দিতে পারে। আর ও মাঝে মধ্যে এসে দেখে যে আমি কী অবস্থায় আছি, আর খাবারের প্লেটটা দিয়ে দিত নিচ দিয়ে। সেই জায়গাগুলো তো সেটাও আমি চিনতে পারবো। এই কয়েকটা জিনিস আমি চিনতে পারবোই যে বাট অন্যান্যগুলো বুঝতে পারবো না। এই যে বললেন যে এতগুলো জুতা স্যান্ডেল দেখেছেন, এত মানুষের কাপড়, এদের সবার পরিণতি কি এইরকমই আপনি ধারণা করতে পারেন? মানে কিরকম? কারণ আমি কি ওটা বলেছি কিনা আমি জানি না। আমার পাশের জন্য ওই যে বললাম ভয়েসটা একটু অন্যরকম। ওরে যে টেনে হেঁচড়ে নিয়ে গেল, যখন আমাকে যে খাবার দিয়ে যেত, এখানে র্যাব 1-এ যখন ছিলাম তখন কিন্তু অনেকই চেঞ্জ হয়েছে। শিফট বললাম না, এই শিফটিংয়ে এই কয়েকজন, পরের শিফটিংয়ে অন্য ভয়েস, এরকম বুঝতে পারতাম। বাট ওখানে 2 মাসেই কিন্তু একজনই ছিল, এবং তাকে কিন্তু আমি দেখেছিও। আমাকে যদি আমার সামনে আনা হয় আমি কিন্তু চিনতে পারবো। হ্যাঁ, কালো ধরনের ছিল, মিডিয়াম হাইট, আর ওর মাঝখানে দাঁতটা একটু ফাঁকা। তো ওকে আমি দেখেছি। কারণ কি ও হয়তো ভাবছে যে মেরে ফেলবে কি না, ও
ও দেখাও দু একবার দিয়েছে, কারণ অনেক সময় ওই যে গেটটা খুলে ওই বদনাটা কিন্তু ওই দিক দিয়ে ঢুকতো না, ওইটা গেটটা খুলে দিয়ে দিত, আর ওখানে তো আমরা চোখটা আবার একটু উঁচা করাও যেত আর কি। ও আবার কথাবার্তা বলতো, যাই হোক। আর আপনারা ওই জায়গাটা ওই রুমটাতে গেলেও আমি বুঝতে পারবো। আর ওই যেই ছেলেটাকে বললাম টেনে হেঁচড়ে নিয়ে গেছিলো, ওই ছেলে আমাকে যে খাবার দিয়ে যেত, ওকে আমি বলতাম যে এই আমার পাশের জন যে ছিল এরে যে ওইভাবে নিয়ে গেলো, এ কি আছে? নাই নাই, ও শেষ। তাতে বুঝি যে ম্যাক্সিমাম শেষ, আর ফেরার সংখ্যাই তো কম। যারা এখন আমরা যারা আছি, আমরা তো যারা ফিরে নাই, আমরা তো তাদেরই কণ্ঠস্বর বুঝি যে ম্যাক্সিমামই নাই। আর আমাদের ফিরে আসাটা একেবারেই মিরাকেল, একেবারেই মিরাকেল। যাক, এটা আপনার কথা শুনে যেটা মনে হয় যে এই ধরনের বর্বরতা এরকম হতে পারে, এরকম হয় এই বাংলাদেশ মানে একটা রাষ্ট্র যখন রাষ্ট্র পরিচালনায় যারা থাকে তারা যদি নিপীড়নকারী হয়, তারা যদি এই ধরনের নির্যাতনকারী হয়, যে রাষ্ট্র আপনাকে বিচারটা চাইবেন কোথায়? আপনি বিচারটা মানে প্রোটেকশন দেওয়ার কথা, আপনার অধিকার দেওয়ার কথা, সেই জায়গায় সেই রাষ্ট্রই যখন এই ধরনের কথা বলে, এটা কেমন যেন অবিশ্বাস্য। এবং মনে হয় যে এগুলো, আমি জানি না আপনার কথা শুনে এদিকে আপনি স্বপ্ন দেখেছেন কিনা, এটাকে আপনি ইলিউশন মনে হয় কিনা, এটা তো ঘটে নাই আমার সাথে। আপনার কি এরকম মনে হয় যে এটা এরকমটা মনে হয় না, বরং এদিকে আমি পাগল ছিলাম? না, আপনার কথা শুনে আমার কাছে মনে হয় এটা তো আমার চোখে সম্ভব না। দেখা। হ্যাঁ, এটা আমার এখন মনে হয় না, সুস্থ মানুষের পক্ষে এরকম কিছু দেখা, এরকম না, এটা আমার এখন মনে হয় না। তবে আমি ওখানে যখন ছিলাম তখন কিন্তু আমার বিশ্বাস হতো না যে, আর এমনও মনে হতো যে বেঁচে আছি না মরে গিয়েছি, এটা কি পরের লাইফ কিনা, এটা মনে হতো। বাট ওখান থেকে ফিরে এসে যেটা ফিল করি, হঠাৎ করে কিন্তু মাঝে মধ্যেই বিশেষ করে টিভি টক শোগুলোতে যখন থাকে, আগের দিন আমি যখন পুরোনো জিনিসগুলো ভাবি, তখন মনে হয় যখন হুট করে ঘুমটা, মানে ওইগুলো ধরেন আমার চোখে গত রাতে চোখে প্রচণ্ড ঘুম এসে কিন্তু আমি ঘুমালাম, ঠিক মনে হয় 15-20 মিনিট ঘুমিয়েছি, কেন জানি আমি ওই দিন স্মরণ চলে আসে। যেই স্মরণ আসলো আমি বুঝতে পারলাম আজকে ঘুম শেষ। আসলেই তাই হয়েছে। যখনই রাতের বেলা আমি যদি ভাবি ওই ঘটনাগুলো, ওই দিন আর ঘুম আসে না। ওই দিন কোনোভাবে ঘুমাতে পারিনি। ইভেন আপনার আজকেও সেটাই হয়েছে। আজকে আমি ফজরের নামাজের পর তারপর সকালে বেশি করে ঘুমিয়ে তারপর এসেছি, মানে এটা আমার হয়। এবং আরেকটা জিনিস আপনি সুন্দর বলেছেন যে এই রাষ্ট্র, আপনি দেখেন রাষ্ট্র করবে না কেন, রাষ্ট্র কিভাবে মানে করার সুযোগ নিজেই তৈরি করে ফেলেছে। ওরা তো স্বীকারই করছে না যে আমি তোমাকে গুম করে ফেলেছি, আমি তোমাকে ধরেছি, কারণ স্বীকারই তো করছে না, জিডি তো নিচ্ছে না। এবং আপনি ওরা তো বলছে না, কারণ রাষ্ট্রই আপনাকে গুম করে রেখে দিচ্ছে। আমাকে যদি ফিজিক্যালি কেউ অ্যাসল্ট করে বা কোনো একটা কিছু করে, তারপর না আমি রাষ্ট্রের কাছে বিচার চাইতে যাব। ওরা ধরে ওরাই বলছে যে না আমরা তো নেই। তাহলে আপনি বিচারটা চাইবেন কার কাছে? রাষ্ট্রও তো বলতেছে আমিই নেই। এইসব মানে ল্যাকিংসের মধ্যে রেখে ওরা এই কাজগুলো করেছে। এই জন্য গুম একটা ভয়ানক একটা অপরাধ, ক্রস ফায়ারের থেকেও অপরাধ। ক্রস ফায়ার দেখেন, আমাকে যখন টর্চারগুলো করছিল তখন আমার কাছে মনে হচ্ছিল মেরে ফেলুক, একবারই ঝামেলা শেষ, কারণ ওগুলো সহ্য করার মতন। ঠিক বিশেষ করে যখন ইলেকট্রিক শকগুলো দিচ্ছিল তখন মনে হচ্ছিল যে মারে ফেলুক। আমি বলেছিলাম ও চিৎকার দিয়ে মেরে ফেলেন, কারণ ওগুলো সহ্য করার মতো না। যখন আপনার ইলেকট্রিক শক যদি আমরা হাতের মধ্যেও দেই, ওইটারই যে যন্ত্রণা, সেটা কানে দিলে কেমন লাগতে পারে একটু আপনি ফিল করেন। আবার সেটা যখন স্পর্শকাতর জায়গায় দিবে, যখন আপনার প্রাইভেট পার্টসে যদি দিবে, তখন এটা কেমন হতে পারে একটু এগুলো ফিল করেন। অবশ্যই মৃত্যু সহজ, একটা গুলি করলো 10টা গুলি করলো, এইটার থেকে অনেক সহজ। আর মেরে ফেললো ওখানেই শেষ। বাট গুম কিন্তু আপনি হচ্ছেন না। আপনি যখন গুম হলেন তখন কিন্তু এইটা সাফারার কিন্তু পুরো ফ্যামিলি করে। আমাকে যদি মেরে ফেলতো, আমার লাশ পাইতো 6-7 দিন পর, কিন্তু হয়তো ভুলে কষ্টটা থাকতো, বাট ইজি হয়ে যেত। বাট আমি যে 186 দিন ছিলাম না, এই 186 দিন আমি যেরকম প্রতিনিয়ত মৃত্যু আতঙ্কে ভুগেছি, আমার ফ্যামিলি কিন্তু এর থেকে কম না। এই 186টা দিনই কিন্তু তারা ভুগেছে। তাহলে গুমের থেকে গুম আপনার ক্রস ফায়ারের থেকে অনেক বেশি যন্ত্রণাদায়ক। এবং যখন কাউকে ক্রস ফায়ার দেওয়া হয় তখন তো মনে করেন ও মারলো, এটা ওখানেই শেষ হয়ে গেল। বাট গুম কিন্তু প্রতিটা মুহূর্ত আমি মৃত্যুর যন্ত্রণাটাই ভুগলাম। বাট মেরে ফেললে কিন্তু এক যন্ত্রণাই শেষ। অবশ্যই গুম অন্যান্য সব মৃত্যুর থেকেও ভয়ানক।
অনেক ধন্যবাদ ভাই, কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি। আপনাকে হয়তো রহম করেছেন, হয়তো এই গল্পগুলো অবিশ্বাস্য, মানে আমারই কেমন যেন মনে হয় যে এটা কি হইতে পারে। তো এই গুম নিয়ে আপনি বললেন যে এটা একটা মানবাধিকার লঙ্ঘন না, একটা পরিবারকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, রাষ্ট্রের বিবেককে ধ্বংস করে ফেলার এক ধরনের হাতিয়ার যারা আবিষ্কার করেছে। তো আজকে আপনার সাথে আড্ডা এই পর্যন্তই থাকুক। আমার মনে হয় এ থেকে হয়তো কারো কারো, আমি জানি না, আমাদের এই আড্ডা যারা শুনছিলেন এতক্ষণ, কেউ কেউ হয়তো অবিশ্বাসও আসতে পারে যে এটা কি সম্ভব কিনা, এটা মানুষের প্রতি মানুষের এইরকম নির্দয় আচরণ, নির্মম, এরকম অস্বাভাবিক। সো এটাই হয়তো রিয়ালিটি। তবে এই পৃথিবীতে যারাই স্বৈরশাসক ছিল তারা গুমের রাস্তাটাই বেছে নিয়েছিল, এটা ইতিহাস বলে। বাংলাদেশে এই সময়টা আর ফিরে না আসুক। অনেক ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ শত্রুরাও যেন না হয়। আমি এটাই মনে করি, আওয়ামী লীগের কোনো সবচেয়ে খারাপ নেতাটাকেও যেন গুম করে রাখা না হয়। গুমটা এতটাই ভয়াবহ, এতটাই ভয়ানক। অনেক ধন্যবাদ ভাই। আপনাকেও ধন্যবাদ।